মাগুরায় ধর্ষিত শিশুর অবস্থা শঙ্কাজনক। ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর। খবর নিয়েছেন তারেক রহমান। চিকিৎসার সব ধরনের সহায়তার আশ্বাস। রুখতে হবে মাথাছাড়া দেয়া নারী বিরোধী অপশক্তিকে আহ্বান ডক্টর ইউনূসের। বললেন, নৈরাজ্য তৈরিতে বিনিয়োগ করছে পরাজিত স্বৈরাচার। এনসিপির সাথে বিএনপির তুলনা নয়, আহ্বান নেতাদের। কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও রক্তাক্ত গণ অভ্যুত্থানের শঙ্কা বিশিষ্টজনদের। আর্মির কিছু লোক 2007-08-এ বাংলাদেশের রাজনীতি ম্যানিপুলেটের চেষ্টা করেছে। বিস্ফোরক তথ্য তৎকালীন মার্কিন কূটনীতিক ড্যানি লোভিসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক হয় তাকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে শিশুটির খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও। লন্ডন থেকে টেলিফোনে শিশুটির খবর নেওয়ার পাশাপাশি পরিবারটির দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। কদিন আগে মাগুরা শহরে বড় বোনের বাড়িতে বেড়াতে যায় 8 বছরের শিশু। সেখানে বৃহস্পতিবার সকালে পাশবিক নির্যাতনের শিকার হয় সে। পরে তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, মেয়েটির অবস্থা এখনও আশঙ্কাজনক। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। নির্যাতনের শিকার মেয়েটির মায়ের সাথে লন্ডন থেকে ফোনে যোগাযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার চিকিৎসার ব্যয়ভার বহন করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে তার খবর নিতে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ। পরে গণমাধ্যমকে জানান, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এটা হতে দেওয়া যাবে না। এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায়, সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। একই সময়ে শিশুটির খবর নিতে ঢাকা মেডিকেলে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ ধরনের অপরাধ বাড়ায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এই মেয়েটার কি দোষ ছিল? তার কি বেঁচে থাকার কোনো অধিকার ছিল না? তাহলে সরকার কি করছে? আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে, মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আমরা কি সরকার নাই বলবো? নির্যাতনের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেছেন। পরে ভুক্তভোগীর বোনের শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও স্বামীকে আটক করে পুলিশ। শুধু ধর্ষণ নয়, করা হয়েছে গলা টিপে হত্যা চেষ্টা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে প্রতিরোধে হিমালয়ের মতো প্রতিরোধে ছিল নারীরা। গণ অভ্যুত্থানের সামনের সারিতে থাকলেও সামাজিক অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সম্প্রতি নারীদের উপর সহিংসতার যেসব খবর আসছে তা গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী। তিনি নারীদের নিরাপত্তায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলনে নারীদের ভূমিকার কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজন নারীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। কোনো দল হুমকি ধামকি দিলে বিএনপি চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের সঙ্গে নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল। নারী হেনস্থার মাধ্যমে কিছু লোক দেশকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। এজন্য সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
আরও জানাচ্ছেন আহমেদ সরোয়ার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী মহিলা দল। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা দলের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। রং বেরঙের নানান ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে নারীর অধিকার আদায়ের দাবিতে স্লোগান দেন মহিলা দলের নেতাকর্মীরা। র্যালিটি নয়াপল্টন নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে নারী ও শিশুরা নিরাপদে ছিল না। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মব জাস্টিস নিয়ে সরকারের সমালোচনা করেন তারা। সমাজের যে অস্থিতিশীলতা, সমাজের যে বদভ্রষ্টি, সমাজের যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে আমাদের বাংলাদেশের যে জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে উত্তরবঙ্গ ছাত্র ফোরাম। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যেসব কমিশন হয়েছে সংস্কারের জন্য তারা যে প্রস্তাব করবে তার সবই আছে বিএনপির 31 দফায়। 16 বছর ধরে তৃণমূল থেকে শুরু করে ধাপে ধাপে আন্দোলন তৈরি করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসা হয়েছে। জিয়াউর রহমান সাহেব জনগণের কাছে গেছে, হানা ভোট করেছে, করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে বিএনপি। সেটার বেসিস ছিল বলেই আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল। জিয়াউর রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন, আপনারা জিয়া হয়ে যান নাই। নতুন রাজনৈতিক দল করেছে, যে দল করেছে ভালো কথা, কিন্তু দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, ওটা না হলে ওটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? এর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন দেশে কিভাবে তাদের কার্যক্রম চালায় তার দায়বদ্ধতা সরকারের রয়েছে, এর জবাব সরকারকেই দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। এটা হতে পারে না, এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী শক্তিতে অজেয় এই স্লোগানে দেশের বিভিন্ন শ্রেণী পেশার সংগ্রামী নারী ও জুলাইয়ের নারী শহীদ ও আন্দোলনকারীদের প্রতি বিশেষ সম্মাননা, বইমেলা ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। বর্তমানে বাংলাদেশে নারী এবং শিশুদের প্রতি সহিংসতা, নিপীড়ন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটা অনেক উদ্বেগজনক। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি দলীয়ভাবে, নিজে আমি ব্যক্তিগতভাবে আজকে জানাই। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। শুধু একটি নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থানে জীবন দেয়নি দেশের ছাত্র জনতা। কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবারও রক্তাক্ত গণ অভ্যুত্থানের আশঙ্কা বিশিষ্টজনদের। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি সিপিএএ আয়োজিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক সংলাপে এসব কথা বলেন তারা। তাদের মতে জাতীয় নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশনের জন্য টেস্ট কেস হিসেবে হলেও স্থানীয় নির্বাচন আয়োজন করা জরুরি। সংলাপে বক্তারা বলেন, নির্বাচন সংস্কার কমিশন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর কোনো মতবিরোধ ছিল না, তাই সকল দলের উচিত তাদের সুপারিশগুলো মেনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে একমত হওয়া। বক্তারা আরও বলেন, একটি দলের স্বৈরতান্ত্রিক মনোভাব, বিরোধী মত দমন, সীমাহীন দুর্নীতি এবং ভোট জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকার অনিবার্য পরিণতি 24-এর অভ্যুত্থান। জাতীয় নির্বাচনের পর দেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন করা দলীয় সরকারের পক্ষে সম্ভব হবে না বলে মত দেন কেউ কেউ। দুর্বল আইন দিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ করা যাবে না, এজন্য আইনগুলো ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে তিনি বলেন, সমাজের নারী শিশু কেউই নিরাপদ নয়। শিশুদের উপর পাশবিক নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান সামান্তা শারমিন। তিনি বলেন, নারী দিবসে ঘরের মধ্যে সেমিনার করলেই হয়, কিন্তু তারা রাস্তায় সমাবেশ করে প্রতিবাদ জানাচ্ছেন যাতে সমাজের প্রতিটি মানুষ সজাগ হয়। সমাবেশের শিক্ষার্থী সহ নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠকরা বক্তব্য রেখেছেন। 2007-08 সালে
আর্মির কিছু লোক বাংলাদেশের রাজনীতিকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বলে জানান সে সময় ঢাকায় নিযুক্ত মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। ওই সময় সংস্কার না করে কোনো রকম সমঝোতা করে নির্বাচনের উপর গুরুত্ব দেওয়া সংক্রান্ত মার্কিন নীতি ভুল ছিল বলে মনে করেন তিনি। জানান ১/১১ সময় সংস্কার হলে এখন আর সংস্কার করা লাগতো না। ২০৭-৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ অন্যান্য অংশীজনদের বাদ দিয়ে শুধুমাত্র আর্মিকে গুরুত্ব দেয়া যুক্তরাষ্ট্রের ভুল ছিল বলে জানান এই কূটনীতিক। এ কারণেই এবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংস্কার সমর্থন করছে বলে জানান। ভারত থেকে বাংলাদেশ বিরোধী ভুয়া তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম জানান, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান ভুল ছিল, তবে তারপর থেকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া না নেয়ার বিষয়টি বাংলাদেশের জনগণ ঠিক করবে বলে জানান। রাজধানীর একটি অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। কিছুতেই থামছে না আকাশপথের নৈরাজ্য। সৌদি আরব সহ বিশ্বের প্রায় সকল গন্তব্যের প্লেনের টিকিটের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হলেও বিমানবন্দরে বাড়তি মাশুল কমানোর উদ্যোগ নিতে ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা। উল্টো গ্রুপ টিকিট বিক্রি বন্ধে মন্ত্রণালয় জারি করা পরিপত্র সংকট আরও বাড়িয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে হাজার কোটি টাকার ব্যবসা বিদেশি ট্রাভেল এজেন্টদের হাতে চলে যাওয়ার পাশাপাশি সরকারি রাজস্ব কমার শঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী উড়োজাহাজের টিকিটের দর। বিভিন্ন গন্তব্যের টিকিট আগে ৪০ থেকে ৬০ হাজার টাকায় পাওয়া গেলেও এখন মিলছে না লাখ টাকাতেও। উচ্চ ভ্রমণ কর সহ গ্রাউন্ড হ্যান্ডেলিং, ল্যান্ডিং ও পার্কিং চার্জ সহ এয়ারপোর্টের বিভিন্ন সেবার মাশুল বাড়ায় দাম বেড়েছে টিকিটের। বাড়তি সেই দরকে আরও উস্কে দিয়েছে ডলার সংকটে এয়ারলাইন্সগুলোর টিকিট বিক্রির টাকা নিজ দেশে ফেরত নিতে না পারার জটিলতা। টিকিটের উচ্চ দর নিয়ন্ত্রণে সরকার পরিপত্র জারি করলেও থামেনি অরাজকতা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাকেই এজন্য দায়ী করছেন ব্যবসায়ীরা। এয়ারলাইন্স মালিকদের সংগঠন বারের পক্ষ থেকে এক চিঠিতে সরকারের পরিপত্রকে আইন পরিপন্থী দাবি করে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু না জানালেও যৌক্তিক ব্যাখ্যা নেই দর নিয়ে সবচেয়ে বেশি সরব থাকা আটাব নেতাদের কথাতেও। সরকারকে এই ব্যবস্থা নিতে হবে, এয়ারলাইন্সকে নির্দেশনা দিতে হবে যে বাংলাদেশের যাত্রীর টিকিট গ্রুপ আকারে বাংলাদেশের বাইরে কোনো দেশে দেয়া যাবে না। কারণ বাংলাদেশের যাত্রী সে বাংলাদেশ থেকে টিকিটটা কাটবে, কিভাবে সে ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই থেকে টিকিটটা কাটবে। তো এই যে এই টাকাটা চলে যাবে অবৈধভাবে, সেইটার এই কারসাজি বা এইটার এই যে নিয়ম, যেই পলিসি, সেটা তো এয়ারলাইন্স করবে। নিয়ন্ত্রক সংস্থা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যানও স্বীকার করেন, বাণিজ্যিকভাবে দর নির্ধারণের স্বাধীনতা এয়ারলাইন্সের হাতেই থাকা উচিত। টিকিটটা কমার্শিয়ালাইজেশন জিনিস, এটা কমার্শিয়াল ওয়েতে হয়ে থাকে। তারপরেও অ্যাজ এ রেগুলেটর আমাদের তো কিছু দায়িত্ব আছে, যেমন তারা আমাদেরকে উপরে এবং নিচের একটা ভ্যালুয়েশন দামটা নির্ধারণ করে দেয়। সেই ব্যাপারে আমাদের যতটুকু করণীয় আছে আমরা সেই করণীয়টা নিয়ে ওনাদের সাথে অলরেডি মিটিং করেছি, কথা বলেছি, চিঠি দিয়েছি, যেন আমাদের টিকিটের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি না হয়, যেন একটু কম হয়। সেই ব্যাপারে ওনাদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করবো এবং আইনগতভাবেও দেখার চেষ্টা করবো। এভিয়েশন বিশ্লেষকরাও বলছেন, দর নিয়ে আইকাও বা আয়াটার নিয়ম কানুনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না। ফেয়ারকে ডিকটেট করা যায় না। হ্যাঁ, এয়ারলাইনই বলি আর যে কোনো প্রোডাক্টকে বলি, ওপেন মার্কেট ইকোনমিতে এটাকে ওঠানামা করতে দিতেই হবে। ডিমান্ড বেশি থাকলে বাড়বে, ডিমান্ড কম থাকলে কমে যাবে। কিছু সংখ্যক এয়ারলাইন, বিশেষ করে বাজেট ক্যারিয়ারগুলো আমাদের দেশে অ্যাডভান্স গ্রুপ সেল করে দেয়, দিয়ে তার টাকাটা অ্যাডভান্স নিয়ে নেয়, মার্কেট থেকে তুলে নেয়। এতে করে কিছু কিছু এয়ারলাইন এটা বেনিফিট নিচ্ছে এবং কিছু কিছু আনস্ক্রুপুলাস ট্রাভেল এজেন্সি এই সুযোগটা নিচ্ছে। তারা কম দামের টিকিটটা কিনে এবং যখন ফ্লাইটের আগে আগে তারা বেশি দামে বিক্রি করছে। উড়োজাহাজের টিকিটের দর সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সেবার মাশুল কমানো এবং ডলার সংকট দূর করা সহ চিহ্নিত সমস্যা দূর করার তাগিদ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম মহানগরীতে দৃষ্টান্ত হয়ে উঠছে বিদ্যানন্দ সিটি কর্পোরেশনের বিনামূল্যে ইফতার আয়োজন। ভেদাভেদ ভুলে নানা শ্রেণী পেশার মানুষ ইফতার করছেন একসাথে। পুরো রোজায় নিম্ন আয়ের মানুষ ও পথচারীদের ইফতার ও সেহরি করানোর মহান ব্রতের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। ছোলা, বেগুনি, পেঁয়াজু, খেজুর, ডিম চপ, ফিরনি, মুড়ি সহ নানা পদে সাজানো হচ্ছে ইফতারের প্লেট ও প্যাকেট।
দম ফেলার ফুরসত নেই স্বেচ্ছাসেবকদের। রোজার প্রথম দিন থেকেই এই আয়োজন করছে বিদ্যা আনন্দ ফাউন্ডেশন। ইফতারের সময় হতেই সবার সাথে এক টেবিলে ধনী গরিব সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা। খেজুর আছে, সোনা আছে, মুড়ি আছে, মেদান আছে, সব আছে। আমরা রোজা থেকে ইফতার করি, আমাকে শান্তি। এক ধরনের একটা রিজিক, এই রিজিকটাও কে দিতে পারতেছে, ওরা দিতেছে, এটাও অনেক আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় ইফতারও করাইছে, আবার সকালে আবার স্যারিও খাওয়াইছে রাতে ভোর রাতে। পথঘাটে যারা থাকেন তাদের সম্ভব হয় না, তো এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটা মানুষের প্রতি উপকার। সব লোকে ইফতার করতেছে, এখানে কোনো বাদ বিচার নাই, সবাই আসতেছে, খাচ্ছে, কোনো ইয়ে নেই, সুন্দর। অনেক সময় আমরা তারা হুয়ার জন্য ভিতরে যাইতে পারি বা ইফতার করা সম্ভব হয় না টাইম মতো, তো এই ধরনের আয়োজন করাটা ভালো আর কি। প্রথমে এই ধরনের ইফতারি করলে তো এটার মতো সোয়াব, এটার মতো ভালো আর কিছু হয় না। সব মানুষের জন্য ইফতার নিশ্চিতের এই প্রচেষ্টা শেষ রোজা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে ইফতার করে, এটা বিনামূল্যে। এখানে আমরা আমাদের যেমন 1 টাকায় আহার আছে, 1 টাকার বিনিময়ে যে আমরা খাবারটা দিই, এই ইফতারের ক্ষেত্রে সেটা একদমই বিনামূল্যে, এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। জ্যামের কারণে নির্দিষ্ট জায়গায় বা তার বাড়িতে যায় ইফতারটা ভাঙতে পারতেছে না, রোজাটা ভাঙতে পারে না, তো আমরা হচ্ছে বাস এবং এই বিভিন্ন যে গাড়িগুলো আছে, গাড়িতে আমরা ইফতারগুলো পৌঁছায় দিচ্ছি। আয়োজন স্থলের আশেপাশে পথচারীদের মাঝেও বিতরণ করা হয় ইফতার। বিদ্যানন্দের সাথে এসব কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রতিদিন 500 মানুষকে ইফতার করানোর পাশাপাশি সেহরিতেও থাকে অন্তত 100 মানুষের আয়োজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতের সাথে বিএনপির একতরফা সম্পর্ক হবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা কঠিন, তারপরও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের সাথে যোগাযোগ বা সম্পর্ক হবে। দুদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে বাংলা ভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবির এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে দেশে বিদেশে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তারপরও তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন। নিয়াজ মাকদুমের রিপোর্ট। দুদিন আগে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় তিনি বাংলা ভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন, বাংলাদেশ ভারত সম্পর্ক এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন। ভারতের সাথে বিএনপির সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে ভারতে রেখে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক কঠিন হবে, তারপরেও রাজনৈতিক সরকার গঠন হলে দেশের স্বার্থকে প্রাধান্য রেখেই প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, তবে সেটা একতরফা নয়। শেখ হাসিনা ইজ ডুইং দ্যাট, শি ইজ আ টেররিস্ট, আর এই টেররিস্টকে হারবার করছে ভারত। তাকে রেখে ওখানে তো আর আমাদের মানে ফ্রেন্ডলি সম্পর্ক করে উঠবেন, আমাদের মানুষের ইন্টারেস্টের পক্ষে কথা বলবেন। এখানে কোনো একতরফা ওয়ান সাইডেড রিলেশনশিপ হবে না। আপনি ট্রেড বলেন, ইনভেস্টমেন্ট বলেন, সিকিউরিটি বলেন, এখানে আমাদের দেশের স্বার্থকে প্রাধান্য রেখে আমরা মিউচুয়াল লেভেল প্লেইং ফিল্ডে ভারতের সাথে যোগাযোগ স্থাপন করব। এখানে কোনো একক মনোভাব, ভারত যদি মনে করে তার একক মনোভাব চালাবে, দেন দে আর মেকিং এ ভেরি বিগ মিসক্যালকুলেশন that won't be tolerated by the people of Bangladesh. তারেক রহমান কবে দেশে আসতে পারেন সেই বিষয়টিও পরিষ্কার করেন এই সাক্ষাৎকারে। একই সাথে দেশি বিদেশি নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেন তিনি। উনি যেদিন আসবেন বাংলাদেশে কোটি কোটি লোক মানে এখানে হবে, স্বাভাবিকভাবে তো এটা ঝুঁকি থাকবে। ডোমেস্টিক বলেন বা ইন্টারন্যাশনাল ফেসিং বলেন, রোগ এলিমেন্টস তো আছেই। তো যত দূরত্ব এই নির্বাচনের রোড ম্যাপ দিবেন, তত দূরত্ব স্বাভাবিকভাবে উনার ফেরারও সম্ভাবনা অনেক বলবি হাই। রাষ্ট্র কাঠামোর 31 দফার বিষয়টি মনে করিয়ে এই উপদেষ্টা বলেন, বিএনপির সরকার কেমন হবে এটি তার একটি ধারণা। 31 দফার মাধ্যমে বাংলাদেশের মানুষের সাথে সংযুক্ত হচ্ছেন তারেক রহমান। নতুন দলের আত্মপ্রকাশ মঞ্চ থেকে উপস্থাপন করা ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সমালোচনাও করেন হুমায়ুন কবির। বলেন, মানুষের মতামতের বাইরে গিয়ে এককভাবে সেকেন্ড রিপাবলিক করতে পারে না। এইগুলা আপনি মানুষের মতামতের বাইরে গিয়ে এককভাবে কিন্তু স্থাপন আপনি করতে পারেন না। তো হোয়াট ইজ দি বেস্ট মেথড অফ টেকিং পিপলস ভিউ পয়েন্ট? মানে এক্সিকিউটিভ ডিসিশনে আপনি কনস্টিটিউশন বদলাবেন বা এক্সিকিউটিভ ডিসিশনে আপনি যেভাবে চান যা ইচ্ছা তা করবেন, ইটস নট পসিবল। মানুষের পালস ছিল টু গেট রিড অফ শেখ হাসিনা। এখন মানুষের পালস হচ্ছে যে
একটা স্থিতিশীল ইলেক্টেড গভর্নমেন্ট প্রয়োজন এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য। তো এটা আপনার বুঝতে হবে। হাসিনা পতনের এই আন্দোলনে ছাত্র সমাজ, সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির অবদান রয়েছে। তাই কাউকে ছোট করে দেখার এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। কর্মব্যস্ত জীবনে অনেকের ইফতার সারতে হয় চলতি পথে। সড়ক, মহাসড়কে বাস কিংবা বিভিন্ন যানবাহনে ইফতার সারেন ব্যস্ত রোজাদাররা। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে নগরীতে কেনাকাটা করতে আসা রোজাদাররা ইফতার সারেন ফুটপাতে বা আশপাশে রেস্টুরেন্টে। ময়মনসিংহ নগরীর মাসকান্দা ও পাটগুদাম বাসস্ট্যান্ড এবং কেনাকাটার প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড় এলাকার চলতি পথের মানুষদের ইফতার নিয়ে অমিত রায় তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের সড়ক মহাসড়কে চরম কর্মব্যস্ততা, নানা কাজে ছুটছে মানুষ। এর মধ্যেই সময় হয় ইফতারের। বাস, সিএনজি ও অটোরিকশার যাত্রীদের ইফতার সারতে হয় যাত্রা বিরতিতে অথবা বাস স্ট্যান্ড এলাকায়। আবার কেউ কেউ গাড়িতে বসেই কোনো রকমে সেরে নেন ইফতার। আর এসব রোজাদারদের কথা মাথায় রেখে সুস্বাদু রকমারি ইফতারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। হসপিটালে আসছিলাম রোগী দেখার জন্য, এখন সময় হয়ে গেছে ইফতারের, তাই এমনি ইফতার কিনে নিলাম, বাসে বসে ইফতার করবো আর কি। বাড়িতে যাওয়ার বা কোনো রেস্টুরেন্টে যাওয়ার বসার সুযোগ নেই। আমরা রাস্তার পাশেই আমরা আমাদের মতো নিজের ব্যবস্থাপনায় দ্রুততম সময়ের মধ্যে আমরা সামান্য কিছু আয়োজন করি। এর মাধ্যমে ইফতারটা তাড়াতাড়ি শেষ করে আবার আমাদের কাজে ফেরত যাওয়ার চেষ্টা করি। গাড়িতে করি আমরা, এই যাই ভাই আর কি করি, মরে গেছে চাকরি করি, বুঝুন হেল্পারি করি, কয়টিয়া পাই মোটামুটি বাগে আর কি, সামান্য হালকা কিছু আনি আমরা ইফতারি। আমরা গাড়ির ড্রাইভার, আমরা গাড়িতে ইফতারি খাই। আমরা ইচ্ছা করলে আমরা বাড়িতে যাইতে পারি না, সময় পাই না, সেজন্য আমরা গাড়িতে সবাই মিলে গাড়িতে খাই। গাড়ি চালাই, রোজা রাখি, তারপর ইফতার সময় হলে বাসায় যাইতে পারি না, তাই দোকানপাট যাই সামনে পরে, তাই টুকটাক আমরা যাই খাওয়ার কাম খাই। আমার বাড়ি নেত্রকোনা যাব, ইফতারের সময় রাস্তার ধারে ইফতার করে লাগছে। এদিকে ঈদের জন্য একটু আগে ভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। প্রত্যন্ত এলাকা থেকে শহরে এসে কেনাকাটার মধ্যে সময় হয় ইফতারের। দোকান, রেস্টুরেন্ট ও ফুটপাতে হয় তাদের ইফতার। আজকে আসলে ডে লং আমরা শপিং করছি, এজন্য ইফতারের টাইম হয়ে গিয়েছে, এজন্য আশায় বাইরে ইফতার করা। যেহেতু একটু আমরা এসেছি, টুকটাক কেনাকাটার ছোট একটা ছিল, এর মধ্যে ইফতারের সময় হয়ে গেছে। মার্কেটে আসছিলাম টুকটাক কাজে, এখন ইফতারের সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে বাইরে ইফতার করে ফেলি, সবসময় তো বাসায় করি। সময় হয়ে গেছে, বাসায় যেতে পারি নাই, এই জন্য বাইরে ইফতার করে ফেললাম। তো ঘুরেও আসলাম, ছেলে বলছে যে আম্মু চলো যাই, সেজন্য আসলাম। কর্মব্যস্ত জীবনে কোনো না কোনো উপায়ে ইফতারের ব্যবস্থা করে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, পীর মাশায়েখ, ওলামা, বুদ্ধিজীবীদের সম্মানে ইফতার মাহফিলে এই আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। এ সময় তিনি বলেন, স্বৈরাচারে বিদায় হলেও দেশ এখনো প্রেতাত্মা মুক্ত হয়নি। বলেন, আইন হাতে তুলে নিয়ে যেভাবে মব জাস্টিস চলছে তাতে দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন। দেশে আইনের শাসন ও গণতন্ত্র উত্তরণের পথে বড় বাধা মব জাস্টিস। ছুটির দিনে রাজধানী মার্কেটগুলোতে ঈদ কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। পরিবারের সবাই মিলে যান ঈদ শপিং করতে। রোজায় কষ্টের রাতে আগে ভাগেই কেনাকাটা সেরে ফেলেছেন কেউ কেউ। দেশি বিদেশি শার্ট, প্যান্ট, গেঞ্জি ও জুতা নিয়ে এবার ঈদ কালেকশন সাজিয়েছেন ব্যবসায়ীরা। রিপোর্ট মোবাশ্বের আহমেদের। রাজধানীর পলওয়েল মার্কেটে দেশি বিদেশি বিভিন্ন উন্নত মানের শার্ট, প্যান্ট, গেঞ্জি ও জুতার কালেকশন নিয়ে প্রতি বছরই ঈদ আয়োজনে সাজে মার্কেটের প্রতিটি দোকান। আর ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে শপিং করতে আসেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের ছোট বড় সকলকে নিয়ে ঈদ কেনাকাটায় এসেছেন অনেকে। ঘুরে ঘুরে পছন্দের পোশাকটি বেছে নিচ্ছেন, ভিড় এড়াতে আগে ভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা। কাপড়ের কোয়ালিটি ভালো পাই, বাইরের জিনিস পাই, বাচ্চারাও পরে কমফোর্টেবল ফিল করে। আমি ড্রেস কিনতে এনেছি, আমি আজকে আমার নতুন ঈদের ড্রেস কিনতে এসেছি। শপিং আরো আগে থেকে শুরু করছি, মাঝেও কিনছি, আজকে আসছি। এখন নাতি নাতকুর মেয়ের জামাইদের জন্য কিনবো, নিজের জন্য কিনবো। এবার মার্কেটে ইন্ডিয়ান জিন্সের কালেকশন বেশি। থাইল্যান্ড, ইন্ডিয়া, চায়নার গেঞ্জি, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের শার্ট ও জুতার কালেকশনও রয়েছে মার্কেটে। ক্রেতার কথা চিন্তা করলে মার্কেটে একদম ক্রেতা শূন্য, খুবই কম। অন্যান্য বছর থেকে তুলনা করলে যে এই বছর অনেক কম, মানে যেটা
চিন্তাই করা যায় না। প্যান্টের কালেকশন আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো আমাদের প্যান্টগুলো বোম্বে থেকে কালেকশন করি। কিছু প্যান্ট চায়নারও আছে যেগুলো গ্যাবার্ডিং প্যান্ট, এগুলো কিছু কমের মধ্যেও আছে 2.5-3, আর কিছু ভালো আইটেমও আছে যেগুলো 4-5 হাজার 6 হাজার বিক্রি করতে হয়। তো ম্যাক্সিমামই ব্যাংককের, যেমন আছে গিফিনি, জংলেন ফুড, ড্রাগস, এরো, জিকিউ, এগুলা প্রাইস মিনিমাম 4,000 থেকে শুরু। যেমন ডাক্সের গেঞ্জিগুলো আছে 16-17 হাজার টাকা। ইন্ডিয়ান শার্ট হচ্ছে লোক আপনার 1800 থেকে 2500-এর মধ্যে, চাইনিজ শার্ট হচ্ছে লোক আপনার 25 থেকে 3000-এর মধ্যে। এখানে যে প্রাইজে প্রোডাক্ট সেল করি সেখানে মনে করেন সবসময় কাস্টমাররা স্যাটিসফাইড আমাদের উপরে। ক্রেতাদের হাতে ভালো মানের রুচিশীল পোশাক পৌঁছে দেওয়ার সুনাম রয়েছে পলওয়েল মার্কেটের। তাই দাম একটু বেশি হলেও এই মার্কেটেই শপিং করতে আসেন কেউ কেউ। দামটা এখানকার যেরকম স্ট্যান্ডার্ড ওরা রেখেছে ওরকমই মোটামুটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মালের বাইরে যে চাইনিজ বা বিভিন্ন দেশের যে মালগুলি আছে, থাইল্যান্ড, ইন্ডিয়ান যে বিষয়গুলি আছে, কোয়ালিটি ভালো। ধরেন আমি এই যে প্যান্ট কিনতেছি বা যেখান থেকে যে জিন্স কিনলাম, এটা ধরেন আমি অনেকদিন পরে যদিও আসছি, জুতা বলেন বা এটা কমফোর্টেবল। ঈদ কেন্দ্রিক ব্যবসা ও বিক্রি এখনো তেমন জমে না উঠলেও সামনে তা আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবার খেলার সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করার পেছনে রাজনীতিবিদরা দায়ী। সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ফুটবলের সোনালী অতীতের সাক্ষী মেজর হাফিজ। সাবেক ফুটবলারদের এক প্ল্যাটফর্মে আনতে গঠন করেন সোনালী অতীত ক্লাব। সেই ক্লাবের নতুন কমিটির সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। জানান, একটা সময় ক্রীড়াঙ্গন চালাতো নিবেদিত প্রাণ সংগঠকরা। ধীরে ধীরে রাজনৈতিক লুটেরারা সে স্থান দখল করায় ক্রীড়াঙ্গনের পরিবেশ নষ্ট হয়েছে। তিনি বলেন, দেশের প্রধান যদি কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে, গুম খুন মানি লন্ডারিং এর সিদ্ধস্ত হন, দেশের ক্রীড়াঙ্গন কখনো উন্নতি করবে না। মেজর হাফিজ জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।